হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা ইতিমধ্যেই আগের ভিডিওতে কার্যশক্তি অধ্যায়টা কমপ্লিট করে নিয়েছি। সেটা ছিল ইউনিট 4 এর একমাত্র চ্যাপ্টার। এইবারে আমরা ইউনিট 5 শুরু করব। এই ইউনিট 5 এ আমাদের দুটো অধ্যায় রয়েছে। একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, যেটা এই ভিডিওতে শুরু করছি, এই স্থিতিবিজ্ঞান কিংবা স্ট্যাটিক্স। আর দ্বিতীয় হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, সেটা আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর শুরু করব। এই দুটো চ্যাপ্টার মিলে আমাদের টোটাল যে মার্কস থাকছে সেটা হচ্ছে 6। এর ডিস্ট্রিবিউশন হচ্ছে এইভাবে। 3 নম্বরের দুটো প্রশ্ন আমাদের অ্যানুয়াল এক্সামিনেশন এই চ্যাপ্টার থেকে আসে। কোন এমসিকিউ কোন ভিএসএ এই চ্যাপ্টার থেকে সাধারণত থাকে না, কম্বিনেশনে থাকতে পারে। মানে 3 নম্বরের প্রশ্ন এরকম ব্রেকেজ হয়ে এসেছে তো সেটা বলতে পারো, কিন্তু ডাইরেক্টলি এমসিকিউ কিংবা ভিএসএ তে থাকে না। তার এভরি ইয়ার 3 নম্বরে দুটো প্রশ্ন থাকে, আবার দেখা গেছে 3 নম্বরে 4টে প্রশ্ন। কেন না, অথবা আকারে থাকে। একটা প্রশ্ন দিয়েছে, তার অথবা আরেকটা প্রশ্ন দিয়েছে। আমাদের দুটো চ্যাপ্টার পড়লে আমরা 6 মার্কস পাবো। আর দুটো চ্যাপ্টার তোমাদের জন্য একটু নতুন টাইপের চ্যাপ্টার, কিন্তু ভালো করে পড়তে হবে, অঙ্কগুলো করতে হবে, থিওরিটা বেশি ভালো করে পড়তে হবে। তাহলে আশা করি তোমরা অ্যানুয়াল এক্সামিনেশনে 6 আউট অফ 6 স্কোর করতে পারবে। তাহলে এবারে শুরু করা যাক আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 5 এর, যার নাম হচ্ছে স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞানকে ইংলিশে বলে স্ট্যাটিক্স। আমি তোমাদের একটু পুরনো কথা মনে করাই। আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলাম, যার নাম ছিল একমাত্রিক গতি, তখন এই নামটা তোমাদের আমি কিন্তু বলেছিলাম ফার্স্ট ভিডিওতে। সেটা কি না, স্থিতিবিজ্ঞান হচ্ছে মেকানিক্স কিংবা বল বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বস্তুগুলোর উপর কিংবা বস্তুর উপর বল যখন ক্রিয়া করে, সে একের বেশি একাধিক বল যদি হয়, তাহলে বিভিন্ন বলের ক্রিয়াতে বস্তুর সাম্য অবস্থা এবং সেই বস্তুর কোন কোন শর্তে সাম্য অবস্থা অর্জন হয়, অর্থাৎ বিভিন্ন বলের ক্রিয়ার সাম্য অবস্থা এবং সেই সাম্য অবস্থার শর্তসমূহ, সেই সংক্রান্ত আলোচনা করা হয় এই স্থিতিবিজ্ঞান কিংবা স্ট্যাটিক্স চ্যাপ্টারে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে দৃঢ় বস্তু বা রিজিড বডিজ। এইটা কি জিনিস না, দেখো, বস্তু সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে। আমরা দৃঢ় বস্তু বলছি, মানে রিজিড বলছি। দৃঢ় বস্তু মানে হচ্ছে যে বস্তু যার মধ্যে যে বস্তু কণাগুলো থাকবে তাদের মধ্যে যে দূরত্ব সেটা যেন অপরিবর্তিত থাকে। সিম্পল একটা এক্সাম্পল বলি। যদি এটা আমি একটা বিশেষ আকৃতির আঁকছি না, নন রেগুলার আঁকছি, এখানে যদি অসংখ্য এরকম অনেকগুলো বস্তু কণা দিয়ে কিংবা কণা দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে প্রত্যেকের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা যদি এর উপরে কোনো বল প্রয়োগ কিংবা কোনো কিছু করে পরিবর্তন না ঘটানো হয় কিংবা ঘটানো সম্ভব যদি না হয়, তাহলে তাকে দৃঢ় বস্তু বলতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা তোমাদের বুঝতে অনেকটা হেল্প হবে। সাপোজ আমরা একটা কাটারি নিয়ে, তোমরা সবাই দেখেছো, একটা গাছ কাটতে গেলাম, গাছের ডালাগুলো কাটতে গেলাম একটা কাটারি দিয়ে। এবারে যথারীতি সে কাটারি দিয়ে গাছটাকে কাটা হলো, কিন্তু দেখবে সেই কাটারিটা যে আছে তার যে পৃষ্ঠতল রয়েছে তার কিন্তু কোনো ক্ষতি সেরকম হলো না, কিন্তু গাছটা কিন্তু কাটা হয়ে গেল। একইভাবে দেখবে ঘরে যখন মাছ কাটা হয় বটি দিয়ে, বটির কিন্তু ফলার কোনো ক্ষতি হয় না, মাছটা কিন্তু কাটা হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই বটির পৃষ্ঠ মানে ফলাটা আর যে আমরা কাটারিটা ইউজ করছি তার পৃষ্ঠ, এগুলো কিন্তু যথেষ্ট দৃঢ় গাছের সেই ডালের সাপেক্ষে কিংবা মাছের সাপেক্ষে। অর্থাৎ দৃঢ় বস্তু এরকম কিছু যার আকার কিংবা আয়তন আর তার ভেতরে যে কণাগুলো রয়েছে যেটা নিয়ে সে তৈরি, তার কিন্তু কোনরূপ কোনো পরিবর্তন হয় না। কিন্তু এটাও সত্যি যে বাস্তবে সম্পূর্ণ দৃঢ়, যেটা তোমরা 9এও পড়েছো, আবার 11এও পড়বে স্থিতিস্থাপকতা পড়ার সময়, সম্পূর্ণ দৃঢ় কিংবা আদর্শ দৃঢ় বস্তু এরকম কিন্তু বাস্তবে একটাও নেই। কিন্তু হ্যাঁ, স্থিতিবিজ্ঞানের আলোচনায় আমরা যা পড়বো এই চ্যাপ্টারে, সেখানে আমাদের সিম্পল মানে কি বলবো, সরলীকরণের জন্য আমরা সেটাকে কিন্তু প্রত্যেকটা বস্তুকে দৃঢ় বস্তু বলেই ধরে নেব।
আর যেটুকু তার জন্য ত্রুটি আসে সেটা নেগলিজিবল কিংবা উপেক্ষণীয়। তার মানে থিওরিটিক্যালি কিংবা তত্ত্বগতভাবে আমরা সব বস্তুকে এই চ্যাপ্টারে আলোচনা করার সময় সম্পূর্ণ কিংবা আদর্শ দৃঢ় বস্তু হিসাবেই ধরবো। এইবারে প্রশ্ন হচ্ছে, আমরা দৃঢ় বস্তু সম্বন্ধে যেটা বলছি, ধরো একটা বিস্তৃত বস্তু যাকে বলা হয় এক্সটেন্ডেড বডি। যদি আমি ধরি এই মার্কার পেনটাকে, এখানে অসংখ্য বস্তুকণা নিয়ে পেনটা তৈরি। এই যে অসংখ্য বস্তুকণা নিয়ে পেন তৈরি, তাদের ভেতরকার যতগুলো বস্তুকণা রয়েছে এরকম, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি অপরিবর্তিত থাকে, তাহলে আমরা নিশ্চিত সেটাকে একটা দৃঢ় বস্তু বলতে পারি। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এইবারে আমরা জানার চেষ্টা করব, যেটা তোমাদের বইতে পেজ নাম্বার 333 নিউ বই, এই বছরের এডিশনের বইতে 333 নাম্বার পেজে দেখবে ভর কেন্দ্র। একটা নতুন জিনিস তোমরা জানবে, সেটা হচ্ছে ভর কেন্দ্র। একে আমরা বলি সেন্টার অফ মাস। এইটা সম্বন্ধে একটু আমরা জানবো ভালো করে। এই যে ভর কেন্দ্র রয়েছে, এই ভর কেন্দ্র সম্বন্ধে যদি আমাদের জানতে হয়, তাহলে প্রথমে বলি একটা বিস্তৃত বস্তু মানে একটা এক্সটেন্ডেড বডি, সেটাকে আমরা কি হিসাবে ধরতে পারি? না, একটা বিস্তৃত বস্তু হচ্ছে অসংখ্য বস্তুকণা দিয়ে তৈরি। যেরকম একটা ইট কিংবা একটা চক যদি নিই, তার মধ্যে অসংখ্য পরমাণু রয়েছে। একইভাবে বলতে পারি একটা বিস্তৃত বস্তু হচ্ছে অসংখ্য বস্তুকণা দিয়ে তৈরি। এবার অসংখ্য বস্তুকণা দিয়ে তৈরি রয়েছে, তাদের মধ্যে যতগুলো এরকম কণা রয়েছে, সেগুলোর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে আমি তোমাদের একটু আগেই বলেছি তাদেরকে আমরা দৃঢ় বস্তু বলে ধরতে পারি। আর আলোচনায় আমরা ওটাই ধরবো এই অধ্যায়তে। আবার ধরো দেখা গেল এরকম একটা বিস্তৃত বস্তু ছাড়া এরকম বিচ্ছিন্ন কিছু বস্তু আছে, মানে সাপোজ কিছু বিচ্ছিন্ন কণা আছে, এরকম কিছু বিচ্ছিন্ন কণা আছে, একে কি দৃঢ় বস্তু বলা যেতে পারে? তার উত্তর কি হবে? উত্তর হচ্ছে ইয়েস, বলা যাবে। যদি তাদের মধ্যেকার এই যে দূরত্বগুলো রয়েছে, এই দূরত্বগুলো যদি পরিবর্তন না হয়, যা ছিল তাই থাকে, তাহলে আমরা তাকে দৃঢ় বস্তু হিসাবে ধরতে পারি। তাহলে সেম থাকা আমরা বুঝতে পারছো, তার শেপ মানে আকার আয়তন এগুলো পরিবর্তন হয় না। তার মানে আমি এটা বলতে চাইছি, একটা বিস্তৃত বস্তুকে যেভাবে দৃঢ় বস্তু হিসাবে ধরা যাচ্ছে, একইভাবে বিচ্ছিন্ন বস্তুকণা তাদের ক্ষেত্রেও তাদেরকে আমরা দৃঢ় বস্তু ধরতে পারি। শুধু শর্ত হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব যেন অপরিবর্তিত থাকে। সে বল প্রয়োগ করার পরও, এর উপরে বল প্রয়োগ করলাম, এর উপরে বল প্রয়োগ করলাম, সে বিচ্ছিন্ন সংস্থা হোক কি বিচ্ছিন্ন কণা হোক কি এমনি কোন বিস্তৃত বস্তু হোক, বল প্রয়োগ করার পরও যেন তার আকারের পরিবর্তন না হয়। যেটা আমি বটির উদাহরণ দিয়েছিলাম, যে মাছ কাটার পরও কিন্তু বটির ফলাটা যেরকম ছিল অলমোস্ট সেরকমই আছে কিন্তু। তো এই কথাটা মাথায় রাখতে হবে। কেন বলছি এই কথাটা? ভর কেন্দ্র থেকে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এরকম, যখন একটা বিস্তৃত বস্তুকে আমরা তার উপরে বল প্রয়োগ করব, সাপোজ আমাদের সাইকেল, আমরা সাইকেলে প্যাডেল করছি, সাইকেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে সাইকেলের দিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা এই সাইকেলের চাকার গতিকে কি পড়েছিলাম নাইনে? না, মিশ্র গতি। তার মানে বলতে এটা চাইছি, বিস্তৃত বস্তুর উপর বল ক্রিয়া করলে কিংবা বল প্রয়োগ করলে কি হয় না, হয় এটা যে তার মধ্যে মিশ্র গতি সৃষ্টি হয়। এইবারে সাপোজ যদি আমি একটা বস্তু কণা নিই, একটা শুধু একটা এরকম একটা বস্তু কিংবা একটা ছোট্ট কাঠের ব্লক, তার উপরে যদি বল প্রয়োগ করি, কি হবে না, শুধুমাত্র চলন কিংবা রৈখিক গতির সৃষ্টি হয়। কিন্তু যখন একটা বিস্তৃত বস্তুর উপরে বল প্রয়োগ করা হবে, তার মধ্যে মিশ্র গতির সৃষ্টি হয়। কেন এটা বলছি না, এখানে যেরকম চলন গতি সৃষ্টি হচ্ছে, এখানে সেরকম মিশ্র গতি সৃষ্টি হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যদি আমরা একটু অন্যভাবে ভেবে দেখি, একটা বিস্তৃত বস্তু, তার উপরে বল প্রয়োগ করছি আর মিশ্র গতি সৃষ্টি হচ্ছে, কিন্তু এই বিস্তৃত বস্তুর মধ্যে এমন একটা বিন্দু থাকবেই, সে গোল মতো দেখতে হোক, ত্রিভুজের মতো দেখতে হোক কি ঘনকের মতো দেখতে হোক, যেরকমই দেখতে হোক না কেন,
এমন একটা বিন্দু এই বস্তুর মধ্যে থাকবেই, জেনারেলি বস্তুর মধ্যেই, বস্তুর বাইরেও থাকতে পারে কিন্তু মেজরিটি কেসে বস্তুর ভেতরে থাকবেই, যেখানে বল প্রয়োগ করলে শুধুমাত্র সেই বস্তুর মধ্যে রৈখিক কিংবা চলন গতির সৃষ্টি হয়, আবর্ত কিংবা মিশ্র গতির সৃষ্টি হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা বইতেও তোমাদের 333 পেজে এইটা কিন্তু আলোচনা রয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি প্রত্যেকটা বস্তুর মধ্যে এমন একটি বিন্দু থাকবেই যে বিন্দুতে আমরা বল প্রয়োগ করলে সে যেরকমই বিস্তৃত বস্তু হোক না কেন সেই বস্তুর মধ্যে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়, এবং সেই বিন্দুকে, যে বিন্দুতে বল প্রয়োগ করলে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়, সেই বিন্দুকে আমরা বলবো ভর কেন্দ্র কিংবা সেন্টার অফ মাস, শর্টে আমরা লিখি সিএম, সেন্টার অফ মাস। আর এই বিন্দুতে আমরা মোটামুটি ভাবে ধরে নিই কিংবা ধরে নেওয়া হয় যে মোট যে সংস্থা কিংবা বস্তু সমূহ যে রয়েছে তার যে মোট ভর সেটা সেই বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে। তার মানে পুরো বস্তুটাকে আর আলোচনার মধ্যে না এনে কিংবা গণনার ক্ষেত্রে না এনে শুধুমাত্র সেই বিন্দুটাই আঁকলে, সাপোজ একটা বড় বস্তু রয়েছে তার ভর কেন্দ্র এই বিন্দুটা, তা শুধু এই বিন্দুকে ধরে যদি আমরা ক্যালকুলেশন কিংবা গণনা করি সেটা কোনোভাবেই ভুল নয় ফিজিক্সের দিক থেকে। আর ওটা আমরা করব ক্যালকুলেশন গুলোতে, দেখবে হয়তো 11 আমাদের সিলেবাসে সেরকম কিছু নেই, যারা ফিজিক্স নিয়ে পড়ে অনার্সে মেজার করবে তখন তাদেরকে কিন্তু লাগবেই, তখন তোমরা দেখবে যে শুধুমাত্র সেই ভরটা আর সেই পয়েন্টটা ধরলেই হবে, বাকিগুলো ক্যালকুলেশনে কোনো রকম কন্ট্রিবিউশন কিংবা অবদান থাকে না। এইবারে প্রশ্ন হচ্ছে আমরা একটা উদাহরণ দেখে নেব, যে উদাহরণ দেখে আমরা টোটালি বুঝতে পারবো যে ভর কেন্দ্র বলে বিন্দুটা কি রকম অবস্থান করে, সেটা আমি একটু তোমাদের এঁকে বোঝাচ্ছি। সাপোজ একটা টেবিলের উপর এরকম একটা চাকতি আছে। এইবার এই চাকতিতে আমরা কি করলাম, এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, তার নাম দিলাম এফ। এটাকে আমি বোঝার জন্য ডট ডট করে দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একইভাবে আমরা এই বিন্দুর নামও দিলাম এ বিন্দু, তাহলে এ বিন্দুতে এই এক পরিমাণ বল আমরা প্রয়োগ করছি। একইভাবে আমরা আরেকটা বিন্দু দিলাম না যার বি হচ্ছে, সেখানে বল প্রয়োগ করা হলো, সেই বলটা আমরা এরকম এঁকেছি, এর নাম F1 দিলাম, এর নাম F2 দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা বল প্রয়োগ করা হয়েছে আরেকটা বিন্দুতে, সেটা হচ্ছে F2। তাহলে নিয়ম মাফিক এই যে F1 বল প্রয়োগ করা হলো, এই যে F2 বল প্রয়োগ করা হলো, যদি আরো ধরি আমি, সাপোজ কোন এদিক বরাবর, সাপোজ ধরো একটা F3 সি বিন্দুতে এরকম, সবগুলো লক্ষ্য করে দেখো তাদেরকে যখন আমরা বর্ধিত করছি ব্যাকওয়ার্ডসে কিংবা জয়েন করছি, একটা নির্দিষ্ট বিন্দু বস্তুর মধ্যে আছে সেখানে ছেদ করছে, এবং এই যে বল F1 F2 F3 এদের জন্য চাকতির মধ্যে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হচ্ছে। কিন্তু সাপোজ আমরা এইরকম জায়গাতে আরেকটা বল F4 এরকম প্রয়োগ করলাম, এরকম। এইবারে দেখো সিচুয়েশনটা কিভাবে আলাদা হচ্ছে। এই ক্ষেত্রে দেখো সে কিন্তু আর ওই নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে না, তার মানে F4 বল প্রয়োগ করার জন্য এই চাকতির মধ্যে মিশ্র গতি সৃষ্টি হবে, আর আগের যে ছিল F1 F2 F3 এই বল প্রয়োগ করার জন্য কিন্তু শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হবে। অর্থাৎ এই বিন্দুর নাম যদি আমি ও দিই, এইটাই হবে আমাদের সিএম, অর্থাৎ ভর কেন্দ্র অর সেন্টার অফ মাস। তার সেন্টার অফ মাস হচ্ছে এমন একটি বিন্দু বস্তুর মধ্যে যেটি অদ্বিতীয় কিংবা ইউনিক, যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, অন্য কোন রকম গতি সৃষ্টি হবে না, এটা পরিষ্কার থাকতে হবে। আর F4 এর ক্ষেত্রে কি, যেহেতু সেই নির্দিষ্ট বিন্দু বরাবর ক্রিয়া করছে না, তাহলে এ শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি করবে না, এ কিন্তু মিশ্র গতি সৃষ্টি করবে, মানে রৈখিক গতি আবর্ত গতি সবই থাকবে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভর কেন্দ্রকে এক কথায় কি বলবো, ভর কেন্দ্র
বস্তুর মধ্যে এমন এক অদ্বিতীয় বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হবে, তাছাড়া কিন্তু মিশ্র গতির উৎপত্তি হবে না। সেই বিন্দুতে আমরা বস্তুর মোট ভর কেন্দ্রীভূত হয়ে আছে এমন ধরে নিয়েই পুরো ক্যালকুলেশন গুলো করব। তো এটা পরিষ্কার। আমরা এবারে যেটা করব, যেটা আমাদের নিউমেরিক্যালস কিংবা অঙ্ক করার সময় খুব কাজে লাগবে, সেটা হচ্ছে দুটি বস্তু কণা, আমি তাদের ভর ধরলাম m1 এবং m2। এই দুই ভরে দুটি কণা m1 এবং m2 এরা মিলে একটা বস্তু তৈরি করেছে, সাপোজ, মানে একটা সংস্থা। এবারে আমি এদের জন্য ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করতে চাইছি, যেটা অঙ্ক করার সময় আমাদের খুব কাজে লাগবে। সিম্পল একটা এক্সাম্পল দিই, সাপোজ HCl, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমি যদি এটাকে H হাইড্রোজেন, এটাকে যদি ক্লোরিন ধরি, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড একটা অণু তৈরি হচ্ছে। তো এরকম অনেকগুলো আমাদের রয়েছে, যেখানে দুটো পরমাণু নিয়ে যেখানে তৈরি হয়েছে সংস্থা, কার্বন মনোক্সাইডও রয়েছে। আমরা পেজ নাম্বার 333 একদম নিচের দিকে দেখবে একটা হেডিং রয়েছে, এটাই পড়ছি এখন। দুটি কণা দিয়ে গঠিত সংস্থার ভর কেন্দ্র। তো দুটি কণা দিয়ে বলেছে, তা আমি যে কোনো একটা নির্দিষ্ট অক্ষ ধরতে পারি, সে শুধু x হোক, শুধু y হোক, শুধু z হোক। আমরা শুধু x ধরবো, তার কারণ রয়েছে, শুধু x ধরার কারণ এটাই যে শুধু দুটো কণা, সেটা নিয়ে সংস্থা তৈরি, তাহলে বাকিগুলোর কোনো প্রয়োজন না। তাহলে আমি এই লাইনটাকে বিলং করছি x = 0 এ। এইটা হচ্ছে আমার x অক্ষ। এইখানে সাপোজ এই বিন্দুতে আমার প্রথম কণা যে m1 অবস্থান করছে, আর এইটা হচ্ছে দ্বিতীয় কণা m2 অবস্থান করছে। তাহলে আশা করা যায় এই m1 আর m2 যে ভর কেন্দ্র হবে, নিশ্চিত এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে হবে। আমি সাপোজ ধরলাম এই বিন্দুতে সেন্টার অফ মাসটা অবস্থান করছে। তাহলে m1 এখানে তোমরা স্কেল বসাবে, এখানেও বসাবে। আমি ছোট বড় আঁকি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকম যদি হয়ে থাকে আর অক্ষরটা যদি এরকম টেনে দিই, তাহলে বুঝতেই পারছো এই ক্ষেত্রে এই ডিসটেন্সটা কত না x cm ধরলাম, যেহেতু সেন্টার অফ মাস থেকে ডিসটেন্স। আর এই ডিসটেন্সটাকে আমি ধরছি কত, x1 ধরছি, আর এই ডিসটেন্সটাকে ধরছি x2, কারণ m2 এর জন্য। এইবারে আমি একটা সিম্পল লজিক দিতে চাইছি, যেখান থেকে তোমরা পরিষ্কার হবে এর স্থানাঙ্ক কিংবা এর অবস্থানটা কত হবে। তোমরা একটু ভেবে দেখো, ছোটবেলার একটা ছোট্ট অঙ্কের প্রশ্ন থেকে বলি। আমরা দু রকমের পেন একটা দোকানে রয়েছে। প্রথম রকমের পেনের মূল্য C1, দ্বিতীয় রকমের পেনের মূল্য C2। ধরো একটা 3 টাকার পেন আছে, একটা 5 টাকার পেন আছে। এইবারে আমরা প্রথম টাইপের পেন কিনলাম N1T, দ্বিতীয় টাইপের পেন কিনলাম N2T। তাহলে N1 সংখ্যক কিনেছি C1 মূল্যের পেন, N2 সংখ্যক কিনেছি C2 মূল্যের পেন। তাহলে মোট কতগুলো পেন কিনেছি না, সেটা হচ্ছে N1 প্লাস N2। এবার আমি জিজ্ঞেস করলাম যে গড় মূল্য কত। তো তোমরা যদি 7-8 এর স্টুডেন্ট থাকতে তাহলেও বলতে পারতে যে গড় মূল্য এর হিসাবে হবে। সেটা কত হবে না, গড় মূল্য যদি আমি C ধরি, সেটা কত আসতো না N1 C1 প্রথমটার যে মূল্য, N2 C2 বাই N1 প্লাস N2। এটা তোমরা বইতেও দেখবে 334 পেজে রয়েছে। অর্থাৎ C হচ্ছে এই N1 আর N2, এই যে C1 আর C2 ধরে যে পেন কিনেছি তার জাস্ট গড় মান, মানে জাস্ট একটা এভারেজ মান, তাই তো? এটা যদি সঠিক, যেটা তোমরা অঙ্কতে করে এসছো অতদিন, তাহলে এই ক্ষেত্রেও দেখো M1 আর M2 এর যে অবস্থান, তার মধ্যবর্তী অবস্থান হচ্ছে CM, যেটা হচ্ছে XCM। তাহলে আমরা ইজিলি বলতে পারি XCM সমান এখানে N1 C1 N2 C2। তাহলে আমরা কি বলবো, M1 X1 plus M2 X2 by M1 plus M2, তাই তো?
তাহলে xcm equals to m1 x1 plus m2 x2 by m1 plus m2। এই যে আমরা পেলাম এখানে, তাহলে এইটাই হচ্ছে পজিশন অফ সেন্টার অফ মাস, অর্থাৎ ভর কেন্দ্রের অবস্থান। তোমরা ভাবতে পারো স্যার এখানে তো মাত্র দুটো কণা আছে, যদি আরো থাকতো কোনো অসুবিধা নেই, তখন এইখানে পর 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 আর এইখানে পর 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 যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যদি চারটে হয় তাহলে কি লিখবো, প্লাস m3x3 প্লাস m4x4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, যদি আরো হয় ডট 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 ডট। এইটাই দেখবে তোমরা ইকুয়েশন নাম্বার 1 334 পেজে তোমরা পেয়ে যাবে। এখানে x1 এবং x2 হচ্ছে m1 এবং m2 অবস্থানে স্থানাঙ্ক। এইবারে ব্যাপারটা হচ্ছে এটা তো একমাত্রিক দেশে হয়ে গেল, আমাদের তো ত্রিমাত্রিক দেশে করতে হবে। তখন কি দাঁড়াবে না, তখন যেটা প্রবলেম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা করলাম এইটা m1 এর আগে ছিল শুধুমাত্র x1, এখন ত্রিমাত্রিক দেশে, তাহলে m1 এ কি কি হবে y1 z1, m2 এর কি কি হবে x2 y2 z2। তাহলে এই যে পরপর পরপর আমরা লিখছি এরকম তো আরো থাকবে, তাই না? তোমরা বইতে দেখবে এখানে শুধু m1 m2 নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এরকম যদি আরো থাকতো সাপোজ m3, তাহলে কি দাঁড়াবে x3 y3 z3 ডট ডট ডট। সেই ক্ষেত্রে আমরা যে xcm টা বের করেছি শুধুমাত্র x বরাবর, তখন 3 বরাবর বের করতে হবে আমাদের, x বরাবর বের করতে হবে, y বরাবর বের করতে হবে, আবার z বরাবর বের করতে হবে। ওই জন্য বইতেও দেখবে তোমরা 334 পেজে ইকুয়েশন 2 তে x ও রয়েছে, y ও রয়েছে, z ও রয়েছে। অর্থাৎ আমরা কি লিখব, xcm equals to m1 x1 m2 x2 m3 x3 ডট ডট ডট। একই ভাবে নিচেও লিখব এরকম m1 প্লাস m2 প্লাস m3 ডট ডট ডট। এই যে টোটাল জিনিসটা লিখছি একে আমরা সামেশনের সাহায্যে নিয়ে লিখলে আরো সহজে লিখতে পারবো এবং শর্টে লিখতে পারবো। সেটা কেমন, i equals to suppose 1 to যত অবধি হবে n অবধি হতে পারে, তাহলে এভাবে লিখতে পারি 1 to n, অথবা এটা না লিখে আমরা এভাবে লিখতে পারি শুধু সামেশন ওভার i, তাহলেও হবে। তাহলে কত লিখবো, উপরে লিখতে পারি mi xi আর নিচে হচ্ছে শুধু mi। যেরকম আমি xcm লিখলাম ওরকম যদি আমি ycm লিখতে চাই তাহলে কি লিখবো, সামেশন ওভার i mi yi বাই সামেশন ওভার mi। একই ভাবে z এর জন্য লিখতে পারি zcm equals to summation over mi zi বাই, শর্টে কিংবা সহজে প্রকাশ করার নিয়ম, কারণ এখানে i এর জায়গায় যখন 1 2 3 এরকম বসাবো সুন্দর মানগুলো কিন্তু পেয়ে যাব। যত অবধি হবে, যদি n সংখ্যক হয় তাহলে পর 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 বসে যাবে। সামেশন মানে আমরা সামকেই বোঝাই, যোগকেই বোঝাই। এই যে আমরা পেলাম এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, নিচে একটা যেটা রয়েছে সেটা একটা সামেশন mi। তাহলে আমি এভাবে কি বলতে পারি, আমরা যদি এইভাবে বলি summation xcm equals to summation over mi xi by summation over mi। নিচে যে summation over mi টা থাকছে সেটা কি বোঝাচ্ছে, যতগুলো কণা আছে তাদের সমষ্টি। তো আমরা এইভাবে লিখতে পারি 1 by m summation over mi xi। তোমরা বইতেও দেখবে যে ইকুয়েশন নাম্বার 2 তে এরকম রয়েছে, শুধুমাত্র ওরা সামেশন mi কে তুলে দেয়নি, তারা সামেশন mi এভাবেই রেখে দিয়েছে। তো রাখতে কোনো অসুবিধা নেই, যখন সমাকলন দিয়ে করব তখন আমরা এটাকে ক্যাপিটাল M দিয়ে রিপ্লেস করে দেব। তোমরা বইতে দেখবে পরিষ্কার বলা রয়েছে যে কলম বিদ্যা দিয়ে, যেটা সমীকরণ 3, কলম বিদ্যা দিয়ে সমীকরণকে কিভাবে আমরা লিখব না, কলম বিদ্যা দিয়ে যখন আমরা লিখব, যেটা আমরা এখানে যেরকম xcm ycm ইকুয়েশন 3 তে দেখবে, তাহলে কি করব না x বরাবর যখন লিখব তখন কি হবে না 1 by m যেটা করেছি আমরা, আর এখানে x dm। dm কেন না, অনেকগুলো m নিয়ে তৈরি হবে টোটাল ভরটা, ওই জন্য কলম বিদ্যাতে তো mi বলে কিছু হয় না, সেটা হচ্ছে
dm মানে ক্ষুদ্র ভর। y এর ক্ষেত্রে কত লিখবো 1/m ইন্টিগ্রেশন y dm। z এর ক্ষেত্রে হবে 1/m z dm। দেখো এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা যে অক্ষ বরাবর হবে, সাপোজ একটা রড তার x অক্ষ বরাবর আছে, তাহলে আমার এটাই হয়ে গেল। যদি কোনো বস্তু হয়, ধরো একটা প্লেট যেখানে দ্বিমাত্রিক হয়তো আছে, তো সেখানে x এটা y, এটা বসাবো, সেখান থেকে বের করে নেব। তাহলে এইটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 3। আর একটা কথা বলে রাখি, যেটা আমরা এখানে লিখেছি এইটাকে যদি এর আগে স্টেপ করতে চাও তাহলে বলতে পারি যে সামেশন mi, এটা অ্যাকচুয়ালি লেখা হয় এটা কিভাবে না x dm বাই ইন্টিগ্রেশন অফ dm। এই ইন্টিগ্রেশন অফ dm যেটা সেইটাই হচ্ছে ক্যাপিটাল M। তাই আমি ক্যাপিটাল M বলে লিখেছি, কারণ সেটি হচ্ছে মোট ভর। এটা মাথায় তোমরা রাখবে। তাহলে এই ভিডিওতে এই অবধি, আমি লেন্দি করতে চাইছি না ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে ভর কেন্দ্র সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য এবং দণ্ডের কিভাবে ভর কেন্দ্র বের করা হয় সেই সংক্রান্ত আলোচনা করব। সুস্থ থাকবে, ভালো থাকবে। কোনো সমস্যা থাকলে বুঝতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। টিল দেন, বাই।